প্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণ ফুটো নিউজ অ্যান্ড ভিউজে আপনাদের স্বাগত। আলোচক হিসেবে আছেন নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক জনাব এম এ আজিজ এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব মোহাম্মদ সাহেদ। আপনাদের উভয়কে স্বাগত। আলোচনার শুরুতে আমরা দেখে নেই আজ প্রচারিত টেলিভিশনের সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের পিঠের উপর হাঁটায় হাইমচর উপজেলা চেয়ারম্যান দল থেকে বহিষ্কার, জানিয়েছেন তাদের শিশু নির্যাতনের আওতায় বিচারের সুপারিশ বিশ্লেষকদের। বিশেষ পরিবার ও ব্যক্তিদের সুবিধা দেয়া আর মানুষকে হয়রানির জন্যই একের পর এক নতুন আইন, মন্তব্য মির্জা ফখরুলের। ট্রাম্পের নীতিমালায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি সাময়িক অস্থির হলেও বাংলাদেশের পণ্য ও জনশক্তি রপ্তানিতে সমস্যার আশঙ্কা নেই, বলছেন বিশ্লেষকরা। খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক চাপায় 8 জন নিহত, সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক হাকিমের মৃত্যু। দর্শক, আমাদের হাতে বেশ কিছু পত্রিকা এসেছে, সেগুলো আপনার টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন। তো আপনারা খবরগুলো শুনেছেন। তো আজ সবচেয়ে আলোচিত ঘটনা দুটেই, একটা হচ্ছে দেশের বাইরে ট্রাম্প আর দেশের ভিতরে নির্বাচন কমিশন। তো আমরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে আলোচনা শুরু করতে পারি। আমরা প্রথম ধারণা করেছিলাম যে প্রেসিডেন্ট হওয়ার আগে যা যা বলেছেন এগুলো বোধহয় বাস্তবে কার্যকর হবে না, কিন্তু তিনি সবকিছুই করে চলেছেন এবং সেই দেশের জনমতকে উপেক্ষা করে, বিশ্ব জনমতকে উপেক্ষা করে করে চলেছেন। এর আগে 7টা দেশের ভিসা বন্ধ করে দিয়েছেন, গ্রিন কার্ড হোল্ডারদেরকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন এবং খানিকটা শুরু হয়ে গেছে। সর্বশেষ ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তো আসলে আমেরিকাকে তিনি কোন দিকে নিয়ে যাবেন আর এর জন্য বিশ্ব পরিস্থিতি বা কি দাঁড়াবে? জনাব এম এ আজিজ, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ সাইদ ভাই। আসলে আলোচনা তো ট্রাম্প নিয়ে শুরু হয়েছে বহু ইলেকশনের আগেই, এবং এই আলোচনা করে যেতেই হবে, কারণ তিনি নির্বাচনের সময় আপনি বলেছেন যে কথাগুলি তার বক্তৃতায় বলেছে। অনেকেই আমরা বলেছিলাম, আলোচনায় বলেছিলাম বিভিন্ন টক শোতে, যে ইলেকশনে জেতার জন্য হয়তো বা ইনি এইসব বক্তব্য রাখছেন। ইলেকশনের পরে যখন অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন, ওখানে সিনেট, কংগ্রেস এবং বিচার বিভাগ আছে, এখানে ব্যালেন্স আছে, হয়তো এটা হয়তো বাস্তবে সম্ভব হবে না। কিন্তু তিনি প্রথমেই এসে প্রায় 200-র মতো কিন্তু অর্ডিন্যান্স জারি করে দিলেন। এরপরে সর্বশেষ আপনি দেখলেন 6টা মুসলিম দেশের নাগরিকদের ঢোকা নিষিদ্ধ, এবং সর্বশেষ ইরাকের আপনার ইরানে স্যাংশন দিয়েছে। এটা আসলে সারা পৃথিবী জুড়ে এখন কোন দিকে যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে, এটা আসলেই বোঝা মুশকিল। তিনি যে করছে, ধরেন আপনার মুক্ত বাণিজ্য সারা পৃথিবীতে এখন চলছে। তিনি এমনিতে ধরেন বাংলাদেশের কথাই যদি বলেন, আমাদের পণ্য 10% ট্যাক্স দিয়ে আমেরিকাতে ঢুকতো, এখন তিনি আগেই বলেছেন যে 15% আরো বাড়তি বর্ডার ট্যাক্স দিতে হবে। তো এই যে ট্যাক্সের বোঝা চাপানো হচ্ছে, তাহলে মুক্ত বাণিজ্য সবচেয়ে নিয়ন্ত্রিত অর্থনীতির দিকে তিনি যাচ্ছেন। তাহলে মুক্ত যে বাণিজ্যের যে সারা পৃথিবী জুড়ে যেটা চলছিল, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটাও আমাদেরকে আরো বোধহয় অপেক্ষা করতে হবে। তারপর ধরেন আমেরিকা এবং রাশিয়া সারা জীবনের একটা বৈরিতা, সেখানে নির্বাচনের সময় দেখা গেছে যে রুশ সম্পর্কে অভিযোগ এসছে, তাকে হ্যাক করে জিতানো হয়েছে। এখন তাদের সাথে আমেরিকার সাথে রাশিয়ার কি সম্পর্ক গিয়ে দাঁড়ায়, এবং দুই দেশ যদি ধরেন সম্পর্ক যদি ভালো হয়ে যায়, তাহলে গ্লোবাল সারা পৃথিবীর রাজনীতিতে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসবে। দ্বিতীয় ধরেন সাউথ চায়না নিয়ে তারা সে হুমকি দিয়েছে, চীনও কিন্তু হুমকি দিয়েছে ইতিমধ্যেই। তো আমাদের দেশে ধরেন এই আপনার এই সাউথ ইস্ট এশিয়াতে, এদিকে আবার বলেছে উত্তর কোরিয়া, আপনার দক্ষিণ কোরিয়া এবং জাপান, এরা ইচ্ছে করলে আণবিক শক্তি আপনার প্রস্তুত করতে পারে, তৈরি করতে পারে। এতে জলবায়ু চুক্তি আছে, ন্যাটোতে সে উড্ড করে ফেলবে। সব মিলে সারা পৃথিবীতে যে সবগুলো অর্গানাইজেশন, আন্তর্জাতিক অর্গানাইজেশন যেখানে আমেরিকা ছিল,
সেখান থেকে কিন্তু নানাভাবে সে কোথাও উইথড্র করা, কোথাও তার অর্থ যে অনুদান দেয় সেটা প্রত্যাহার করা, এটা করে টোরে সারা পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, সমাজ, জলবায়ু সব কিছুকে কিন্তু একটা, আমার মনে হচ্ছে একটা ওলট পালটের দিকে যাচ্ছে। আলটিমেটলি আমরা কোথায় যায় ঠেকবো, এবং এখন পর্যন্ত বাংলাদেশ বোধহয় তার দৃষ্টিতে আসে নাই, এখনো বোধহয় আমরা বাংলাদেশ অ্যাসেস করা মুশকিল। আসবো আপনার কাছে আরেকবার আসবো। আচ্ছা, বাংলাদেশের অবস্থা কি দাঁড়াবে, মানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি হবে, কিংবা বিশেষ করে বাংলাদেশের যারা অভিবাসী ওখানে আছেন তাদের পরিস্থিতি, এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন আপনি। ধন্যবাদ আপনাকে সাইদ ভাই। আমি একটু আপনার প্রথম প্রশ্ন যেটা আজিজ ভাইকে বললেন সেটি থেকে আমি একটুখানি আসি। কিছু কিছু মাছ আছে যেগুলা খেতে গেলে আমাদের কিন্তু গলায় কাটা বাঁধে। এইগুলার একটা সময় যখন আপনি ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যাবেন, ডাক্তার বলবে যে না, এটা কি বের করার কোনো উপায় নেই, আর আপনার গেলারও কোনো উপায় নেই, আপনাকে এই অবস্থায় থাকতে হবে। তো ট্রাম্প আমাদের বিশ্বের জন্য এরকম একটি জিনিস হয়ে দাঁড়িয়েছে, এটাকে হঠাৎ করে আমরা গিলতেও পারবো না, আবার এটাকে ফেলতেও পারবো না। আমরা আমেরিকার ইতিহাসে অনেক ধরনের ইতিহাস দেখেছি, আমরা কানাডির ইতিহাস দেখেছি, অনেক ধরনের ইতিহাস আমরা দেখেছি। বিষয়টা হচ্ছে যে আমেরিকার জনগণ, সেটা আজকে যদি আমরা বলতে চাই যে রাশিয়া হ্যাক করেছে, কি করেছে, এগুলো আসলে, এই কথাগুলো আসলে খাওয়ার মতন কথা না। দ্য ফ্যাক্ট ইজ ডোনাল্ড ট্রাম্প আমেরিকানবাসীদের নির্বাচিত একজন রাষ্ট্রপতি, এবং আমরাও তাকে স্বাগত জানিয়েছি। বাংলাদেশ এমন এক, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম ২-৩ জন রাষ্ট্রনায়কের মধ্যে বোধহয় একজন যিনি ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন। আর বাংলাদেশ আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের সাথে তার সম্পর্ক কি হবে। আসলে তিনি বোধহয়, আমার কাছে মনে হচ্ছে যেটা, যারা বেশি মৌলবাদ নিয়ে ঝুঁকে পড়েছেন তাদের প্রতি তিনি কিছুটা কঠোর হচ্ছেন। বাংলাদেশ এখনো সেই জায়গাটাতে পৌঁছায়নি যে জায়গাটাতে তাকে কঠোর হতে হবে। উনি কি নিজে মৌলবাদ না? বর্ণবাদের যে কট্টর বর্ণবাদী নীতি উনি অনুসরণ করছেন। আমি যদি তাই বলেন তাহলে আমাকে আরেকটু বলতে হবে আপনাকে সাইদ ভাই, আমরা যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন, আমরা কিন্তু তার মধ্যে একটা কট্টর ভাব কিন্তু আমরা অনুভব করেছিলাম, কিন্তু তিনি কিন্তু সেগুলোকে ছাপিয়ে গেলেন। ছাপিয়ে গিয়ে আমরা কি দেখলাম যে মুসলমানদের সাথে তিনি ইফতারের দাওয়াত খাচ্ছেন, তিনি বিভিন্ন ইয়েতে করছেন, কিন্তু সেই কট্টর ভাবটা কিন্তু তার মধ্যে নাই। আরেকটা জিনিস আমি আপনাকে একটুখানি বলি, আপনাকে আমি আমেরিকান প্রেসিডেন্টের কিছু কিছু জিনিস আমার প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল, সেটার থেকে আমি বলি। আমেরিকান প্রেসিডেন্টের ব্রিফিং শুরু হয় সকাল থেকে, এবং তিনি কিন্তু অনেক রকম ব্রিফিং নেন, মানে ইকোনমিক জোনের ব্রিফিং নেন, হোমের ব্রিফিং নেন, অনেক ধরনের ব্রিফিং কিন্তু তিনি নেন। এতটা, তবে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন এটি কিন্তু উনি কি কারো কথা শুনছেন না, আমার মনে হয় না উনি কারোর কথা শুনছেন। তবে ওই যে বললাম না, আপনি একটু ধাঁচে ফেলতে একটু সময় লাগছে, কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে উনি নিজেও বিস্ময় প্রকাশ করেছিলেন যখন তিনি এই ইলেকশনটিতে জিতেছেন, একটা জিনিসের অ্যাবজর্ব ক্ষমতা, এটিকে একটু সময় লাগে। এক্সাম্পল, আজকে আমি মোহাম্মদ শাহেদ, কোনো কারণে যদি আমাকে একটা খুব বড় গুরু দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আমার তো এটাকে একটু অ্যাবজর্ব করতে একটু সময় লাগবে। ওই অ্যাবজর্বিং সময়টুকু আমি অনেক উল্টাপাল্টা কথা বলবো, ঠিক আছে, অনেক উল্টাপাল্টা কাজ করব, সেই জায়গাটাতে আসলে আমাদেরকে তাদেরকে কনসিডারেশনে নিতে হবে। তবে আমার কাছে যেটি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের একটি ভালো বিষয় হচ্ছে তিনি কিন্তু পলিটিশিয়ানের থেকে তিনি বিজনেসম্যান ছিলেন, এবং তিনি বিজনেসম্যান, যেহেতু বিজনেসম্যান ছিলেন, তিনি বিজনেসের ক্ষেত্রে তিনি কিন্তু একটি অগ্রণী ভূমিকা নিবে। সেক্ষেত্রে আমরা যেরকম জিএসপি সুবিধার থেকে বঞ্চিত, এই জিনিসগুলো যদি তিনি কনসিডারেশনে নিয়ে আসেন, আমার মনে হয় ভালো হয়। এই কথাটা বলার পিছনে আমার একটা কারণ আছে, কারণ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প যে শার্টটি পরে আছে সেটি হচ্ছে মেড বাই বাংলাদেশ। তাহলে সুতরাং এই জায়গাটাতে আমার কাছে মনে হয় এগুলো কিছু ইতিবাচক। আচ্ছা, আসি, আপনাকে মনে করেন যে বাংলাদেশ লাভবান হবে না? পলিসির মধ্য দিয়ে তার পলিসি আমার মনে হয় না কোনো পরিবর্তন হবে। তার ক্যাবিনেটটা যে হয়েছে, এই ক্যাবিনেটটা হচ্ছে বিজনেসম্যান এবং আপনার সামরিক বেসামরিক আমলাদের, অধিকাংশই রাজনীতিবিদ সেখানে কমই আছে। সুতরাং তাকে যে ব্রিফিং দিবে, তো ব্যবসায়ী দিবে,
আপনার ফরমার যারা সাবেক যে আমলা ব্যুরোক্রেট তারাই দিবে। আপনার সাথে একটু সুতরাং ওখানে কথা না বলি, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, রিপাবলিকানরা যখনই ক্ষমতায় এসছে তারা কিন্তু এভাবেই কিন্তু দেশ শাসন করেছে, ব্যত্যয় কিন্তু কখনোই ঘটে না। এতটা পাগলামি কোনোদিনই হয়নি। আমি কথাটাকে পাগলামি নিব না, আমি কথাটাকে যদি আপনি এভাবে দেখেন, বুশ প্রশাসন যখন ক্ষমতায় ছিল তখন তারা কিভাবে সমগ্র বিশ্বে তারা মানে জ্বালাও পোড়াও রাজনীতি করেছে, এটা কিন্তু আপনি দেখেছেন, আপনি আমি আমরা সবাই দেখেছি। পরবর্তীতে ওবামা প্রশাসন ডেমোক্রেটিক যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু আমরা বিশ্বকে অনেকটা শান্ত দেখেছি, কিন্তু এটা ইজ ন্যাচারাল। শান্ত খুব দেখেন নাই, ওবামা এসেও ছাড় দেন নাই, সেই ইরাকে সিরিয়াতে বলেন লিবিয়া বলেন, এটা ওবামার সময় ঘটেছে। তাদের আমাদের যাবৎকালে জানতাম যে তাদের ফরেন পলিসির খুব একটা ব্যত্যয়, বুশ এসে চেঞ্জ করেছে, খুব একটা চেঞ্জ হয় না, কিন্তু এবারে এসে আমরা দেখছি ট্রাম্পের বেলায় সব সেক্টর তিনি উল্টাপাল্টা করে ফেলছেন। ট্রাম্প বুশকে আমি বলতে চাই যে না দেখেন, এই যে অলরেডি ইতিমধ্যে আপনার যেটা মানছেন না তাকে ফায়ার করে দিচ্ছেন, ফায়ার করছে, যাকেই নিয়োগ দিচ্ছে সেই ব্যক্তি নিয়েই অনেক প্রশ্ন সুতরাং আমি মনে করি আমি একটুখানি বলি, আমি কিন্তু কথা শুরুতেই কিন্তু একটি কথা বলেছি যে আমাদের কিন্তু আমেরিকার ইতিহাসে কিন্তু অনেকগুলো ইতিহাস রয়ে গেছে, আমরা কেনেডির মতো ইতিহাস দেখেছি, অনেকগুলো ইতিহাস কিন্তু আমরা দেখেছি। আমার কাছে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যদি ওই পর্যায়ে যান, অলরেডি তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। ঠিক আছে, আমরা দেখব মেক্সিকানদেরকে নিয়ে কথা বলা শুরু করেছে। আমরা বিরতিতে যাই, তারপর আমরা দেখব যে আসলে বিক্ষোভ এবং কোথায় নিয়ে যাবেন এবং পৃথিবী কোথায় গিয়ে দাঁড়াবে সেগুলো আমরা দেখব। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। হ্যাঁ, আপনাদেরকে স্বাগত। তো প্রিয় দর্শক, ট্রাম্পের কার্যকলাপ নিয়ে, ট্রাম্পের রাজনীতি নিয়ে আলোচনা তো সহজে শেষ হবে না, এটা আর অনেক দিন ধরে হবে। আমরা আপাতত আমরা দেশের দিকে একটু নজর দেই। আমাদের এখন সারা দেশের চোখ এবং সমস্ত মানুষের মনোযোগ এখন হচ্ছে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হচ্ছে, সার্চ কমিটি কি করছে। এখানে একটা প্রশ্ন সামনে এসেছে যে এখন পর্যন্ত তারা সিলেক্টেড 20 জন থেকে 10 জন যেটা রাষ্ট্রপতির কাছে তারা দিবেন, তো 10 ব্যক্তির নাম তারা ঠিক করবেন। এখন প্রশ্ন উঠেছে, আলোচনা উঠেছে যে এই 10 জনের নাম প্রকাশ্য হবে, গোপন থাকবে, না এটা প্রকাশ করা হবে। 1 2 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি কি এই 10 জনের ভিতর থেকেই মনোনয়ন দিবেন, এই 10 জনের ভিতর থেকেই কি নিযুক্ত দিবেন, না 10 জনের বাইরেও যেতে পারেন। এই সব বিতর্ক সামনে এসেছে। তো আজ ভাই আপনি যদি এটা দিয়ে শুরু করেন যে আসলে এইগুলোর জবটা কি এবং কিভাবে দেখছেন। আমরা সময় যেহেতু অল্প, আমরা পুরনো ওগুলো বাদ দেন, এখানে আসেন। সামনে ধরেন এখন 20 জন, এর থেকে 10 জনের নাম আসবে। 2 জন আসবে প্রধান নির্বাচন কমিশনার, আর 8 জন হবে কমিশনার। এখন যেহেতু আপনার প্রস্তাবিত আপনি যেটা বললেন যে রাষ্ট্রপতি এটা এখান থেকে যে সাজেশনটা যাবে 10 জনের মধ্যে থেকেও দিতে পারেন, বাইরের থেকেও দিতে পারেন, কারণ যে সার্চ কমিটি হয়েছে সেটাও তো কনস্টিটিউশনের বাইরের কমিটি, এটাও তো কনস্টিটিউশন অনুযায়ী না। এবং প্রেসিডেন্ট যে প্র্যাকটিসটা করছেন এটা পুরোটাই কিন্তু কনস্টিটিউশনের বাইরে গিয়ে, কারণ আসলে তো আইনের মাধ্যমে হওয়ার কথা ছিল। সুতরাং তারপরে আমি বলবো যে যেহেতু সার্চ কমিটি করেছেন, বিশিষ্ট জন আপনার 16 জনকে ডেকেছেন, এবং এই যে সার্চ কমিটি নিয়ে প্রয়াত জিল্লুর রহমান প্রেসিডেন্ট তিনি যে সার্চ কমিটি করেছিলেন, সেই সার্চ কমিটির থেকে এই সার্চ কমিটি কিন্তু আরো বেশি প্রশ্নবিদ্ধ। তারপরেও দেখেন চেয়ার ম্যাক্সপ্যান ওনারা যে ইনিশিয়েটিভটা নিয়েছে এটা কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে। 12 জন এবং পরে 4 জনকে কথা বলেছে, এবং আশা করব যে এমন ব্যক্তিদেরকেই তিনি ওনারা করবেন, 10 জনকে সিলেক্ট করবেন যারা আসলেই কোনো দিকে বায়াস না। এখনো দেশে প্রচুর এখন কি নামগুলো কি গোপন থাকা ভালো, না এটা প্রকাশ করা উচিত? দেখেন, আমাদের দেশে তথ্য অধিকার আইন আছে, তথ্য অধিকার আইন অনুযায়ী কিন্তু আমার জানার অধিকার আছে। সুতরাং এটা স্বচ্ছতার স্বার্থে, এবং যেহেতু স্বচ্ছতার জন্যই আপনার জবাবদিহিতার কারণে, স্বচ্ছতার কারণে, গ্রহণযোগ্যতার কারণেই এই সার্চ কমিটি কিন্তু আপনার 16 জনকে ডেকেছে। এখন তার কারণে এই নামগুলো আসলে আসা উচিত। যদি না আসে,
এক হলো তথ্য অধিকার আইন আছে, সেটাকে আপনি ভায়োলেট করলেন। দ্বিতীয়ত আপনার স্বচ্ছতা বিঘ্নিত হবে। তৃতীয়ত দেখেন এই 16 জনকে আসলে কিন্তু পরে 5 জনকে ডাকা হয়েছিল। 5 জনকে ডাকতে গিয়ে দেখা গেল যেহেতু এটা ওপেন আলোচনায় ওপেন আসছে, তখনই কিন্তু এটা জানা গেছে যে একজনকে ডাকা যায় না, তার বিরুদ্ধে কেস আছে। সুতরাং এটা যদি ওপেন করা হয় তাহলে দেখবেন, কারণ এই সার্চ কমিটি যে 6 জন বসে আপনার বসে যে নামগুলো সিলেক্ট করছে, তারা কিন্তু সবাই সম্পর্কে জানবে না, বোঝা গেছে। দেখি জানবে না। সাহেব সাহেব বলেন, আপনি কিভাবে দেখেন? আপনাকে এটাকে যে জায়গাটা আসছে আলোচনাটা, যেহেতু সময় কম, আমরা ওই জায়গায় সীমাবদ্ধ রাখি যে এটা কি প্রকাশ্য করা উচিত না এটা গোপন থাকাটাই ভালো, এবং এর ভিতরে নিয়োগ হবে না নিয়োগটা বাইরে হতে পারে? একটুখানি বলি যে বিষয়টা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতির সাথে পর্যায়ক্রমে দলগুলো আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি এইটিকে সার্চ কমিটি গঠনের জন্য রাষ্ট্রপতিকে যখন একদম সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে এই নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে তিনি একটি কমিশন গঠন করবে, কিন্তু সেই জায়গাটাতে মাননীয় প্রধানমন্ত্রী যখন দলীয় সভাপতি হিসাবে বঙ্গভবনে গেলেন, তিনি বলেছেন যে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটার সাথে আমি একমত। সেই জায়গাটাতেও কিন্তু মহামান্য রাষ্ট্রপতি কি করলেন, উনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডিভিশনের চিফ জাস্টিসের সাথে তিনি কথা বললেন এবং তিনি চিফ জাস্টিসের সাথে সাহায্য চাইলেন। চিফ জাস্টিসের দেওয়ার মতো 2 জন সদস্যকে তিনি ইনক্লুড করলেন। ইনক্লুড করে তিনি কিন্তু একটি সার্চ কমিটি তৈরি করলেন। যদিও আমাদের সার্চ কমিটির কোনো আইন কিন্তু আমাদের নাই, সার্চ কমিটি করার বা করার কোনো বিধান বা আইন নাই। এটি কি হলো, এটি আমাদের একটি সার্চ কমিটি করে এটি রাষ্ট্রপতিকে সহযোগিতা করা। এখান থেকে রাষ্ট্রপতি নিতেও পারেন নাও নিতে পারেন, মানে রাষ্ট্রপতি যে এখান থেকে অব্লিগেশন নেওয়া উচিত, যেহেতু সার্চ কমিটি এখানে গঠন করা হয়েছে, তারা একটি সুপারিশ করবেন, বা এটাকে যে ফুললি মহামান্য রাষ্ট্রপতি এটাকে কার্যকর ভূমিকায় নিবেন আমার কাছে আই ডোন্ট ফিল লাইক। বাট কথা হচ্ছে যদি নিতেও পারেন নাও নিতে পারেন। যদি না নেওয়া হয় তাহলে এটাকে একটা অরণ্য রোদন মনে হবে না? এই যে এই প্রয়াসটাকে কিভাবে মানুষ দেখবে? না, সেই ভালোভাবে দেখবে না। আমি যদি আপনি সেই কথাটি বলেন তাহলে সেই বিবেচনায় মহামান্য রাষ্ট্রপতির উচিত হবে এইগুলাকে কনসিডারেশন করা। এখন ধরেন 100% নামের মধ্যে মহামান্য রাষ্ট্রপতিরও নিশ্চয়ই একটি মাইন্ডসেট আছে যে তিনি কাকে কি করবেন, সেখানে হয়তো 3 জন দিলেন, 2 জন উনি নিজে ইনক্লুড করলেন, এটিতে কিন্তু কোনো বাধা ধরার জিনিস নাই। দ্য পয়েন্ট ইজ, আমার কাছে যে জিনিসটা মানে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা নির্বাচন কমিশন কে হবে বা নির্বাচন কমিশনার কে হবে, এইটাকে আমাদের এখন একটা ফোকাসের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যেই নির্বাচন কমিশনটি এবার গঠন করা হোক না কেন, সেই নির্বাচন কমিশনের কিন্তু 2019 বা 18 সাল আপনি যেটাই বলেন না কেন, তাদেরকে কিন্তু একটি নির্বাচন সম্পাদন করতে হবে। সুতরাং আমাদেরকে এই নির্বাচন কমিশন গঠন, আমি একটুখানি সময় যদিও শেষ, আমরা ওই রকম নির্বাচন কমিশন বাংলাদেশে চাই। আমি একটু আগেও একটি টক শোতে বলে এসেছিলাম যে ভারতে কয়েকদিন আগে একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে উইথড্র করা হয়েছিল। মমতা ব্যানার্জি নিজে মুখ্য সচিব হিসাবে মানে আপনার কি বলে চিফ মিনিস্টার হিসেবে তিনি বলেছিলেন যে এইটা কি তিনি মানেন না, তিনি হুঙ্কার দিয়েছিলেন। পরবর্তীতে নির্বাচন কমিশন পাল্টা হুঙ্কার দিয়েছে যে না আমাদের এটাকে মানতে হবে, এবং তিনি সেটা মেনে নিয়েছিলেন। আর আমাদের দেশে কি হয়েছে, গাজীপুরের এসপি কে উইথড্র করছিল ইলেকশন কমিশন, গভর্নমেন্ট তাকে ফেরত দিয়েছে। না, সেটি কিন্তু আমাদের দেশেও নির্বাচনী আইনে মানে নির্বাচনী বিধি অনুযায়ী তো সমস্ত কিছু প্রশাসনের সংশ্লিষ্টরা, সাইদ ভাই আমি ইলেকশন কমিশনের কাছে ন্যস্ত হব। সাইদ ভাই আমি যদি একটু কথা বলি, এই যে আইন নিয়ে এত কথা হচ্ছে, আজিজ ভাই এখানে সামনে আছে, আজকে এই নির্বাচন কমিশনের আইন, এটা স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত কোনো আইন তৈরি হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ আওয়ামী লীগের আগে 2 বার গঠনের মানে কি বলে আপনার 2 বার ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল। আজকে যদি ধরেন সরকার একটি উদ্যোগ নিয়ে আইন তৈরি করতে যেত, তাহলে আজকে বিএনপি সংসদে নাই, অনেক রাজনৈতিক দল সংসদে নাই, কালকে আজিজ ভাই এখানে টক শোতে এসে বলে বসতো যে এটি কালো আইন তৈরি করা হয়েছে। কিন্তু বিএনপি সংসদে নেই বলে তো দেশ থেমে নাই, বিষয়টা হলো যে আসলে নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য ফার্স্ট স্টেপ। কারণ নির্বাচন কমিশন আপনি লক্ষ্য করেন অনেকে নারায়ণগঞ্জের উদাহরণ দেন, 4টে সিটি কর্পোরেশন নির্বাচন উদাহরণ দেন। 70 সাল থেকে আমরা নির্বাচন দেখছি, সব নির্বাচনেই টুকটাক একটু সেটু কারচুপি হয়, কিন্তু কখনো মাঠ পর্যায়ে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী
নির্বাচনে কারচুপিতে নামে না। আপনি দেখেন যেসব নির্বাচনগুলো মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে সেখানে মাঠ পর্যায়ে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এটা ব্যবহার করা আচ্ছা, হয়। নির্বাচন কমিশনে কি শেষ কথা একটা ভালো নির্বাচনের জন্য? এটা হলো আমার প্রথম কাছে step। একটি কথা আমি এখানে একটা হলো- কথা আজিজ ভাই আমি আপনার সাথে বিনয়ের সাথে বলতে চাই, নির্বাচন কমিশনের একার দায়িত্ব না নির্বাচন করার জন্য। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে গেলে প্রত্যেকটি রাজনৈতিক দলকে তাকে সহযোগিতা করতে তার হবে। চেয়ে সব হ্যাঁ, কথা শেষ কথা, সহযোগিতা করতে হবে। সরকার হচ্ছে 80%, বাকিরা আমি তো বলছি প্রত্যেকটি রাজনৈতিক দল, সরকার আজকে নারায়ণগঞ্জের আমরা উদাহরণ দেই, সেখানে সরকারের সহযোগিতা ছিল, নির্বাচন কমিশনের সহযোগিতা ছিল এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছিল। সরকারের সহযোগিতা ছিল তো বলেই হয়েছে। আমাদের হাতে আর সময় নেই, বিতর্ক চলতে থাক। আগামীকাল অন্য কোনো অতিথির সঙ্গে আবার এই বিতর্ক হবে। তো সবাইকে প্রাণ ফুটো নিউজ অ্যান্ড ভিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ হলো। আগামীকাল আবার অন্য কোনো অতিথির সঙ্গে। ধন্যবাদ।